বিশ্লেষ্য কাকে বলে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে, এগুলো একটু চেষ্টা করবে একটু মাথায় রাখার। অনেকে এটা ভুলে যায়, দাদা আমি বুঝতে পারি না কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড, আমার গুলিয়ে যায়। তার জন্য আমি একটা ফর্মুলা তোমাদেরকে বলেছিলাম ক্লাসেও, তোমরা এখন একবার মনে রেখে দেবে, লোন LOAN, ঠিক আছে? তারপরে এই চ্যাপ্টার থেকে একটু রিল্যাক্সে থাকতে পারো, বুঝলে? হ্যালো ভাই লোক, আমার নাম শুভম শীল, ওয়েলকাম টু স্টাডি উইথ ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়ার মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। ঠিক আছে, আজ যে কোয়েশ্চেনগুলো করবো সেই কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষা প্রায় চলে এসেছে, আর এক সপ্তাহ বাকি নেই। তো এই চ্যাপ্টার, এই আধ ঘন্টার ভিডিও যতটা করছি ততটা করে নাও, তারপরে এই চ্যাপ্টার থেকে একটু রিল্যাক্সে থাকতে পারো, বুঝলে? তো চলো স্টার্ট করা যাক। আজ ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? কঠিন NaCl, গলিত NaCl, গ্লুকোজের দ্রবণ, মধুর দ্রবণ। দাদা গ্লুকোজের দ্রবণ ও মধুর দ্রবণ তো করতে পারবে না, কারণ দুটোই হচ্ছে গিয়ে সমযোজী যৌগ। ঠিক আছে, তাহলে কি করতে পারবে? NaCl দাদা করতে পারে, কারণ NaCl হচ্ছে গিয়ে কি বলার নাম, NaCl হচ্ছে গিয়ে আয়নীয় যৌগ, দাদা আয়নীয় যৌগ তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে কি A হবে না B হবে? অপশন B হবে। সবসময় মনে রাখবে, আয়নীয় যৌগ সবসময় গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। NaCl, তার মানে কি হবে? অপশন B, NaCl গলিত অবস্থায় করতে। যদি CaCl2 থাকতো তখনও গলিত অবস্থায় যখন থাকবে, হয় গলিত নয় দ্রবীভূত। এগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে? তো অপশন কোনটা হবে? অপশন B হচ্ছে কি এটার উত্তর। তারপর চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো এবার কোশ্চেন কি আছে, একটি ক্ষারীয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো। ঠিক আছে, ক্ষারীয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি কি হতে পারে? দেখো আমি রাজীব দাদা তোমাকে একটা চার্ট দিয়েছি, সেটা একবার লাগিয়ে দাও। দেখতে পাচ্ছ এখানে আছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কিছু লিস্ট, যেখানে অ্যাসিডের জন্য একটা চার্ট আছে, ক্ষারকের জন্য একটা চার্ট আছে, লবণের জন্য একটা চার্ট আছে। ঠিক আছে দাদা, আমাকে সব মুখস্থ করতে হবে? সব মুখস্থ করবে না, কিন্তু চেষ্টা করবে যে এই নামগুলো একটু মনে রাখার। যেরকম ধরো যে তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কি আছে? NaHNO3, ঠিক আছে? তারপর আছে H2SO4 একটা অ্যাসিড, এটা মনে রাখা খুব সোজা, এটা একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। HCl হচ্ছে একটা অ্যাসিড, এটাও সোজা, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটাও সোজা। তারপরে কি ক্ষারকের মধ্যে কি বোঝা যায় তীব্র তড়িৎ বিশ্লেষ্য? NaOH সবাই জানো, সোডিয়াম হাইড্রোক্সাইড। আরেকটা কি আছে? KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড। এগুলো একটু দেখো, এই দুটোই, এই ক্ষারকের যে এক্সাম্পল দুটো আছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থে, দুটোই সোজা। তারপর কি আছে? লবণের ক্ষেত্রে কি আছে? NaCl, KCl, NaCl আর KCl মনে রেখে দাও। BaCl2 মনে রাখতে একটু অসুবিধা হয় লোকের, CuSO4 অনেকের অসুবিধা হয়, তার জন্য কি মনে রাখতে পারো? NaCl আর KCl মনে রেখে দাও, বুঝতে পারলে? এবার মৃদু তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে কি আছে দেখতে পাচ্ছ? মৃদু তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে আছে দেখো কি বলেন নাম, অ্যাসিডিক অ্যাসিড আছে, যেটাকে বলে CH3COOH, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসিডের মধ্যে পড়ছে। তারপরে কি এটা অ্যাসিডের মধ্যে কি পড়ছে? মৃদু বিশ্লেষ্য অ্যাসিডিক অ্যাসিড। আরেকটা কি আছে? ক্ষারকের মধ্যে কি আছে দেখো, এখানে উত্তর তো ক্ষারকই চেয়েছিল। ক্ষারকের মধ্যে আছে, রাজীব দাদা এটা একটু সরিয়ে দাও, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তারপর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, বুঝতে পারলে? এই দুটোকে মনে রাখবে, চেষ্টা করবে। এগুলো একটু অজানা তোমাদের জন্য, কিন্তু মনে রাখাটা খুব বেশি কঠিন নয়, ঠিক আছে? একটু মাথায় রাখার চেষ্টা করবে। আর কি লবণ যদি জিজ্ঞাসা করে মৃদু তড়িৎ বিশ্লেষ্য লবণের নাম লেখো, তাহলে কি হবে? ZnCl2টা আমার মনে হয় মনে রাখাটা একটু বেশি সোজা, ঠিক আছে? তো এখানে উত্তর কোনটা হবে? এইটা উত্তর হবে, ঠিক আছে? বুঝতে পারলে? এটাকে একটু চেষ্টা করবে মনে রাখার, কারণ যেহেতু পরীক্ষার সামনে চলে এসছে, এখন চেষ্টা করবে যেগুলো যেগুলো বলছি সেগুলো একটু মাথায় রেখে দাও, কারণ আর এক সপ্তাহ পরেই পরীক্ষা আছে, ঠিক আছে? তো এখন এগুলো খুব একটু মাথায় রেখে দিলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে, বা পরীক্ষা গিয়ে হট করে মনে পড়ে যাবে শুভমদা এখানে বলছিল যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এটা। তো তুমি যদি অপশানও যদি দেখো তখনও মনে পড়ে যাবে, ঠিক আছে? দেখো কি কোশ্চেন আছে, বলছে সব পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য নয়, কিন্তু সব তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, ব্যাখ্যা করো। আর এর সাথেই আছে পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দুটি পার্থক্য লেখো। কি বলছে? সব পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য নয়, মানে যারাই পরিবাহী হয় তারা সবাই তড়িৎ বিশ্লেষ্য হয় না। যেরকম লোহা একটা পরিবাহী, হ্যাঁ কি না? পরিবাহী হওয়ার সংজ্ঞা কি? যারা তড়িৎ পরিবহন করে তাদেরকেই পরিবাহী বলে, ঠিক? এবার লোহা একটা পরিবাহী, কিন্তু লোহা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য নয়, হ্যাঁ কি না? ঠিক। এবার দেখো NaCl কি? একটা তড়িৎ বিশ্লেষ্য। NaCl একটা তড়িৎ বিশ্লেষ্য, NaCl একটা তড়িৎ বিশ্লেষ্য প্লাস NaCl একটা পরিবাহীও। পরিবাহী হওয়ার সঙ্গে কি? যারা তড়িৎ পরিবহন করে। NaCl তড়িৎ পরিবহন করে, গলিত NaCl তড়িৎ পরিবহন করে, তাই
NaCl একটা পরিবাহী। ঠিক আছে, বোঝা গেছে। এবার এটাকে একটু ভালো ভাষায় যদি লিখতে চাও, দেখো রাজীব দাদা এটাকে একটু দেখে দাও, তোমাকে এটা দিয়েছি, দেখো এটা 2 নম্বরের আছে। ঠিক আছে, তো এরম ভাবে লিখলে অনেকটা ভালো দেখায়। যারা এরম ভাবে লিখতে পারবে না তারা একটা জিস্ট, মানে এটা জিস্ট মানে এটাকে ছোট করে লিখতে পারো। কি বলছে দেখো, সব পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য নয়। কেন? যেসব পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিত হতে পারে তাদের পরিবাহী বলে, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য হতে গেলে পদার্থটিকে গলিত বা দ্রবীভূত অবস্থায় থাকতে হয় এবং তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে নতুন পদার্থ তৈরি করতে হয়। ধাতব পরিবাহীগুলি তড়িৎ পরিবহন করলেও এদের মধ্যে কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না, তাই এরা তড়িৎ পরিবাহী হলেও তড়িৎ বিশ্লেষ্য নয়। কি বলছে, যারা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সংজ্ঞা যারা পড়ে আছো তারা এটা বুঝতে পারবে। কি বলছে, যে যদি তড়িৎ বিশ্লেষ্য হতে হয় তাকে তাহলে তার রাসায়নিক পরিবর্তন হতে হবে, প্লাস তাকে বিয়োজিত হতে হবে, বিয়োজিত হয়ে আয়ন, ক্যাটায়ন, অ্যানায়নে পরিবর্তিত হতে হবে। তাই তো আমরা এই সংজ্ঞাটাই তো পড়েছি, যে কোনো রাসায়নিক তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে কি যখন তাকে দ্রবীভূত বা গলিত অবস্থায় বিয়োজিত হয়ে তড়িৎ পরিবহন করে এবং রাসায়নিক বিক্রিয়া ঘটায় তাকেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। এটা পড়েছি, তার জন্যই বলছি এই কথাটা। ঠিক আছে, এর সাথে কি আছে, সব তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, সব তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে কি একটা পরিবাহী। কেন? দেখো কি বলছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়নে বিয়োজিত হয়। ঠিক, আয়নে বিয়োজিত হয়। এই আয়নগুলি চলাচলের মাধ্যমেই তড়িৎ পরিবাহিত হয়। এই আয়নগুলি যখন চলাচল করে, সেটা আমি তোমাদেরকে পড়িয়েছি, আর যারা অন্য কোথাও পড়ে তারাও নিশ্চয়ই জানো, তো তড়িৎ পরিবাহিত হয়। যেহেতু এরা তড়িৎ পরিবহন করতে সক্ষম, তাই সব তড়িৎ বিশ্লেষ্যই এক এক ধরনের পরিবাহী হয়। বুঝতে পারলে? হ্যাঁ, কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন ছিল। ঠিক আছে, কোশ্চেনটা তোমরা যেসব কোশ্চেন করো তার থেকে একটু হাটকে কোশ্চেন, কিন্তু ভালো কোশ্চেন। ঠিক আছে, দেখো ওর সাথেই কি আছে, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী ও ধাতব পরিবাহীর মধ্যে পার্থক্য লেখো। রাজবি দাদা তোমাকে আমি একটা লিস্ট দিয়েছি, লিস্টটা একবার এখানে দেখিয়ে দাও। লিস্ট নয়, মানে পার্থক্য একটা টেবিল দিয়েছি, টেবিলটা একটু লাগিয়ে দাও। কি লেখা আছে দেখো, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর একটা কলম আছে, আরেকটা কলম আছে ধাতব পরিবাহীর। দেখো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর কলমে কি লেখা আছে, মুক্ত ক্যাটায়ন বা ও অ্যানায়নের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন ঘটে। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থে মুক্ত ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে দিয়ে ঘটে, আর ওটাতে ঘটে হচ্ছে মুক্ত ইলেকট্রনের মাধ্যমে। এখানে তড়িৎ পরিবাহিত হলে রাসায়নিক পরিবর্তন হয়, ওখানে রাসায়নিক পরিবর্তন হয় না। এখানে যদি উষ্ণতা যদি বাড়ানো হয়, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহিত উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে রোধ কমে, কিন্তু ওর যদি উষ্ণতা বাড়ানো হয় রোধ বাড়ে, আমরা পড়েছি চলতড়িতে। ঠিক আছে, আর কি আছে, শুধুমাত্র বিগলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহনের সক্ষম, ওটা একমাত্র কঠিন অবস্থাতেই, কঠিন বা তরল অবস্থাতে উভয় অবস্থাতেই তড়িৎ পরিবহনে সক্ষম, যেরকম পারদ একটা এক্সাম্পল। তার সাথে কি আছে, তড়িৎ পরিবাহিতার মান ধাতব পরিবাহীর তুলনায় অনেক কম। এটা তড়িৎ পরিবাহিতার মান ধাতব পরিবাহীর তুলনায় অনেক কম, আর ওটা তড়িৎ পরিবাহিতার মান অনেক বেশি, মানে ওটা তুলনায় অনেক বেশি তড়িৎ পরিবহন করতে পারে। বুঝতে পারলে? হ্যাঁ কি না? এই হচ্ছে কি পার্থক্য। এবার চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোশ্চেন কি আছে, এবার তড়িৎ বিশ্লেষণে আমরা চলে এসেছি। দেখো কি আছে, তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে ও ক্যাথোডে কি ধরনের বিক্রিয়া হয়। দেখো অ্যানোড কিরকম হয়, অ্যানোড কোনটাকে বলে, এটা ধরো যে একটা কোনো গ্লাস আছে, গ্লাস বা বিকার বা যেটাকে বলে ভোল্টমিটার, তোমরা শিখেছো ভোল্টমিটার। ঠিক আছে, বাঁদিকে যেটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে অ্যানোড, বাঁদিকে যেটা থাকে সেটাকে বলা হয় অ্যানোড। অ্যানোড যেটা কি হয়, পজিটিভ হয়, যেটা কি হয় পজিটিভ। আর ক্যাথোড কোনটা হয়, নেগেটিভ। নেগেটিভ প্রান্তের সাথে যেটা যুক্ত হয় সেটাকে কি বলা হয়, ক্যাথোড। ক্যাথোড, ঠিক আছে, এটা মনে রাখবে। এবার আমি দেখো অনেকে এটা ভুলে যায়, দাদা আমি বুঝতে পারি না কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড, আমরা গুলিয়ে যাই। তার জন্য আমি একটা ফর্মুলা তোমাদেরকে বলেছিলাম ক্লাসেও, তোমরা এখন একবার মনে রেখে দেবে। লোন, LOAN, ঠিক আছে। লোন মানে হচ্ছে কি লেফট, এল মানে হচ্ছে কি লেফট, ও মানে হচ্ছে কি অক্সিডেশন, অক্সিডেশন মানে হচ্ছে কি জারণ, ঠিক আছে, অক্সিডেশন। ঠিক আছে, এ মানে হচ্ছে গিয়ে অ্যানোড, অ্যানোড, এ মানে হচ্ছে গিয়ে অ্যানোড। অ্যানোড স্পেলিং কি ভাই, এটা স্পেলিং অ্যানোড, অ্যানোড, ND, নোড। ও কিছু কিছু হবে স্পেলিং, তোমরা দেখে নেবে, অ্যানোড। ঠিক আছে, এন মানে হচ্ছে গিয়ে নেগেটিভ, নেগেটিভ। এখানে এটার সাথে নেগেটিভ যারা হয়, যারা নেগেটিভ চার্জড, যেরকম অ্যানায়ন, অ্যানায়ন যায়, যেরকম ধরো যে এখানে কি বলছে,
অ্যানোডে ও ক্যাথোডে কি ধরনের বিক্রিয়া, ধরো যে NaCl এর কোনো একটা বিক্রিয়া হচ্ছে, Na প্লাস NaCl এর বিক্রিয়া হলে Na প্লাস আর Cl মাইনাসে ভাঙবে, এটা সবাই জানে। দেখো Cl মাইনাসটা সবসময় কোথায় যাবে, এই পজিটিভ এই নেগেটিভটা সবসময় কোথায় যাবে, এই নেগেটিভটা সবসময় এই পজিটিভের কাছে যাবে, আর এই পজিটিভটা সবসময় কোথায় যাবে, এই নেগেটিভের কাছে যাবে। ঠিক আছে, এটা সবাই বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে Na, তাহলে অ্যানোডে কি হবে, দেখো অ্যানোডে কি বিক্রিয়া হচ্ছে, অ্যানোডে কি বিক্রিয়া হচ্ছে, তাহলে এই সিএলটা যাচ্ছে সিএল মাইনাসটা গিয়ে একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, কারণ এটা পজিটিভ, একটা ইলেকট্রন দিয়ে সিএল এ কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার এটা একটা ডিফারেন্ট কথা, যদি এখানে দুটো যদি করে দাও তাহলে এখানে Cl2 করে দিতে পারো, সেটা আলাদা কথা। ঠিক আছে, আর ক্যাথোডে কি হচ্ছে, ক্যাথোডে কি হচ্ছে, Na প্লাস যাচ্ছে, হ্যাঁ Na প্লাস ক্যাথোডে যাচ্ছে, মানে এই পজিটিভটা নেগেটিভে যাচ্ছে, গিয়ে একটা ইলেকট্রন নিয়ে কি হচ্ছে, Na প্লাসে কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে তার মানে এই নেগেটিভটার মানে বুঝতে পারলে যে অ্যানোডে এই নেগেটিভটা যাচ্ছে, মানে এই নেগেটিভটা বা যেটাকে বলে অ্যানায়নটা অ্যানোডে যাচ্ছে। বুঝতে পারছো এরকম ভাবে তোমরা অ্যানোডটা কোন দিকে হয় বা কিরকম ভাবে হয় সেসব মনে রাখতে পারো। দেখো অ্যানোডে তাহলে কি হচ্ছে, এই নেগেটিভটা যাচ্ছে, নেগেটিভটা গিয়ে ইলেকট্রনটাকে ছেড়ে নিউট্রাল হচ্ছে, তাহলে এটাকে কি বলা হয়, জারণ। ইলেকট্রনকে ছাড়াকে কি বলা হয়, জারণ। আর ইলেকট্রনকে নেওয়া, এটা এখানে কি হচ্ছে, ইলেকট্রনটাকে নিচ্ছে, তার মানে সেটা কি বলা হয়, বিজারণ। দাদা এই এত ছোট ক্লাসে তুমি কেন এত বেশি করে পড়াচ্ছ? দেখো তোমরা অনেকেই ভালো আছো, ঠিক আছে, ভালো পড়াশোনা করে রাখো, যে তোমরা দাদা আমি সব বুঝতে পারছি এখন, ঠিক আছে, কিন্তু অনেকের একটু অসুবিধা আছে, ঠিক আছে, তার জন্য আমি একটু বেশি এক্সপ্লেন করছি। ঠিক আছে, তো আমি কোশ্চেনগুলো তোমাদের যারা জানো এইসব, ঠিক আছে, তারা কি করবে, তাদের যদি কোশ্চেনটা করে লাস্টে গিয়ে অ্যান্সারটা দেখে নেবে। ঠিক আছে, লাস্টে গিয়ে শুধু অ্যান্সারটা দেখে নেবে, স্কিপ করতে থাকবে। বুঝতে পারলে, তোমরা বেশি এই এক্সপ্লেনেশন দেখবে না, তারা বুঝতে পারলে কোশ্চেনগুলো দেখবে, তাদের অ্যান্সারগুলো একবার গিয়ে ম্যাচ করে নেবে, তাহলেই হলো। বুঝতে পারলে, এই হচ্ছে গিয়ে গল্প। ঠিক, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো নেক্সট কোশ্চেন কি আছে, তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ ব্যবহার করা হয়, কোন প্রকার, এসি না ডিসি? ডিসি তড়িৎ ব্যবহার করা হয়। ডিসি কেন ব্যবহার করা হয়, যদি এসি কারেন্ট যদি ব্যবহার করা হতো বা পরবর্তী প্রবাহ যদি ব্যবহার করা হতো, তাহলে পরবর্তী প্রবাহ সবসময় দিক পরিবর্তন হয়, জানো, সবসময় দিক পরিবর্তন হয়। তার জন্য যদি দিক পরিবর্তন বারবার হতে থাকতো, তাহলে একটা স্পেসিফিক অ্যানোড বা একটা স্পেসিফিক ক্যাথোড থাকতো না। বুঝতে পারলে, একটা স্পেসিফিক, যেরকম আমরা দেখছিলাম একটা পজিটিভ চার্জ থাকছে, একটা নেগেটিভ চার্জ থাকছে, সেটা হতে পারতো না, তাহলে ওটা চেঞ্জ হতো, তাহলে রাসায়নিক বিক্রিয়াটাও সম্ভব হতো না। তার জন্য এখানে ডিসি কারেন্টের ব্যবহার করা হয়। বুঝতে পারলে, দেখো এবার কি কোশ্চেন বলছে, যে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড এবং অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়? জলের তড়িৎ বিশ্লেষণ, দাদা জলের তড়িৎ বিশ্লেষণ, হ্যাঁ জলের তড়িৎ বিশ্লেষণ কার মাধ্যমে করানো হয়, এর মধ্যে একটু অ্যাসিড যুক্ত করা হয়, 2% H2SO4 বা কিছু একটা অ্যাসিড যুক্ত করা হয়, তাহলে এটার বিয়োজিত হয়, নাহলে এটা বিয়োজিত হতে চায় না। এটা একটা মাথা রাখার কথা, যে কোশ্চেন করে যে জলকে অম্লায়িত করা হয় কেন তড়িৎ বিশ্লেষণের আগে, কারণ জলকে যদি অম্লায়িত না করা হতো তাহলে জল ভালো মাত্রায় বিয়োজিত হতো না। অম্লায়িত বা অ্যাসিড মিশ্রিত করার ফলে জলটা H প্লাস আর OH মাইনাসে বিয়োজিত হয়। বুঝতে পারলে, এই কোশ্চেনটা করে, তো এটা মাথায় রাখবে। এবার কি আছে দেখো, H প্লাস আর OH মাইনাস। এবার বলছে যে তড়িৎ বিশ্লেষণ ক্যাথোড ও অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়? দেখো ক্যাথোড মানে কি, একটু দেখালাম, নেগেটিভ প্রান্তরা যার সাথে যুক্ত হয় তাকে বলে ক্যাথোড, এটাকে বলে ক্যাথোড আর এটাকে বলে অ্যানোড। ঠিক আছে, তো এবার ক্যাথোডে কি হচ্ছে, ক্যাথোডে কে যাবে, নিশ্চয়ই ক্যাথোড নেগেটিভ, তাহলে ক্যাথোডে পজিটিভ জিনিসটা যাবে, তার মানে H যাবে, H প্লাস গেল, গিয়ে ইলেকট্রন নিল, 4টে ইলেকট্রন বা 4টে H লিখলাম, সেখান থেকে কি হচ্ছে, H2 তৈরি হবে, H2 গ্যাস তৈরি হবে, এখানে দুটো। বুঝতে পারলে, H2 গ্যাস তৈরি হবে। আর কি হবে, ক্যাথোডের হয়ে গেল এটা। এবার অ্যানোডে কি হচ্ছে, অ্যানোডে কি হবে, অ্যানোড হচ্ছে পজিটিভে কে যাবে, সবসময় নেগেটিভ যাবে, তাহলে কি হচ্ছে, OH মাইনাস যাবে, সেখানে গিয়ে
OH মাইনাস থেকে ইলেকট্রন বাদ যাবে, OH মাইনাস থেকে ইলেকট্রন বাদ যাবে। দেখো এখানে যেহেতু মাইনাস আছে তাই এখানে বাদ যাচ্ছে, এখানে যেহেতু প্লাস আছে তাই এটা প্লাস হচ্ছে। দেখো এরকমভাবে মনে রাখতে হবে যে প্লাস যখন থাকবে তখন প্লাসই হবে, বা এটা অত কষ্ট করার দরকার নেই, নর্মালি মনে রাখবে যে H প্লাস এখানে যাবে, গিয়ে 4টে ইলেকট্রন যুক্ত হয়ে H2 হবে। আর এখান থেকে OH মাইনাস আছে, হ্যাঁ এটাও 4টে করে দাও, সেখান থেকে কি হচ্ছে H2O তৈরি হচ্ছে, H2O তৈরি হবে। সেটা কটা তৈরি হবে দেখো, হাইড্রোজেন কটা আছে এখানে 4টে, তাই 4টে। আর আরেকটা কি বাকি থাকছে, অক্সিজেন বাকি থাকছে, 2টো অক্সিজেন বাকি থাকছে, সেখান থেকে 2টো অক্সিজেন তৈরি হয়ে যাবে। অক্সিজেনের একটা অণু তৈরি হবে, অক্সিজেন গ্যাস তৈরি হবে। তাহলে কি কোন কোন গ্যাস উৎপন্ন হচ্ছে, ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে আর অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। বোঝা গেছে, এই কোশ্চেনটা করে। এবার এখান থেকে আরও একটা কোশ্চেন করে যে জলের তড়িৎ বিশ্লেষণের সময় যে দুটি গ্যাস উৎপন্ন হয় তাদের অনুপাত লেখো, তাদের অনুপাত লেখো। জলে কোন কোন গ্যাস উৎপন্ন হয়, হাইড্রোজেন আর অক্সিজেন উৎপন্ন হয়, তাদের অনুপাত কি দেখো 2:1, তাদের অনুপাত কি 2:1 আয়তনের অনুপাত থাকে, বুঝতে পারলে? বা মোলের অনুপাত জিজ্ঞাসা করতে পারে, সেটা 2:1 হয়। ঠিক আছে, এইটা মাথায় রাখবে। এই হচ্ছে গিয়ে কোশ্চেনটা ছিল। তাহলে এইখানে কোশ্চেনটা কি ছিল, কোন কোন গ্যাস উৎপন্ন করা হয়, হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস উৎপন্ন করা হয়। এবার কি কোশ্চেন আছে দেখো, আগের কোশ্চেনটারই এটা হচ্ছে এক্সটেন্ডেড রূপ। কি আছে, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 22.4 লিটার গ্যাস উৎপন্ন হলে অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত? ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হচ্ছিল এক্ষুনি দেখলাম, ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছিল, ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছিল। আর অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছিল, অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছিল। তাহলে ক্যাথোডে আর এদের অনুপাত কত ছিল, 2:1, আয়তনের অনুপাত কত ছিল, 2:1 আয়তনের অনুপাত ছিল। ঠিক আছে, তাহলে তাহলে এখানে বলা যায় ক্যাথোডে 22.4 লিটার গ্যাস উৎপন্ন হয়েছে, ক্যাথোডে 22.4 লিটার গ্যাস উৎপন্ন হয়েছে। তাহলে অ্যানোডে কত লিটার উৎপন্ন হবে, এটার হাফ কত হচ্ছে 1.2 লিটার, 1.2 লিটার। এটা আয়তনের অনুপাত। যদি এবার ধর যে এটার বদলে যদি বলা থাকতো ক্যাথোডে হাইড্রোজেন গ্যাসের পরিমাণ 2 মোল হলে অ্যানোডে অক্সিজেন গ্যাসের পরিমাণ কত, তাহলে 1 মোল হবে। বুঝতে পারলে, এদের অনুপাতটাই হচ্ছে কি 2:1, অনুপাতটাই হচ্ছে 2:1। এবার এইটা যত হাইড্রোজেন যতটা থাকবে অক্সিজেন তার হাফ থাকবে, অক্সিজেন যতটা থাকবে হাইড্রোজেন তার দ্বিগুণ থাকবে। কি কোশ্চেন আছে দেখো এরপরে আছে যে সিউ তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে কোন গ্যাস না সংঘটিত বিক্রিয়া দুটি লেখো। ক্যাথোডে কোন বিক্রিয়া হয় আর অ্যানোডে কোন বিক্রিয়া হয়, আবার লিখ করে দিচ্ছি। দেখো CuSO4 এর হচ্ছে, ঠিক আছে, CuSO4, তো CuSO4 ভাঙবে কিসে কিসে, এখানে তড়িৎ বিশ্লেষণ হিসেবে, তড়িৎ বিশ্লেষণ পদার্থ হিসেবে CuSO4 কে ধরা হয়েছে। CuSO4 তাহলে কিসে কিসে ভাঙে, Cu2+ আর SO4 2-, SO4 2-, এটা ভাঙলো। ঠিক আছে দাদা, এবার দেখো এটা হচ্ছে গিয়ে এটা কি বলে, বাঁদিকে যেটা থাকে অ্যানোড, ডান দিকে যেটা থাকে ক্যাথোড। দেখো আমি এরকমভাবে মনে রাখি, লোন দিয়ে আমরা তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়ার এটা মনে রাখি, তড়িৎ বিশ্লেষণটাকে মনে রাখবো। ঠিক আছে, এবার কি হচ্ছে দেখো Cu+2 কোথায় যাবে, এখানে যাবে, এটা তো সবাই জানে। Cu+2 কোথায় যাবে, ক্যাথোডে যাবে। ক্যাথোড না, হ্যাঁ এটা ক্যাথোডই বলে, তাই তো, এটা ক্যাথোড বলে, হ্যাঁ ক্যাথোডে যাবে। Cu+2 ক্যাথোডে যাবে। ক্যাথোডে Cu+2 গেল, গিয়ে বললো আমার 2টো ইলেকট্রন চাই, 2টো ইলেকট্রন দাও, 2টো ইলেকট্রন নিল, সাথে সিউতে কনভার্ট হয়ে গেল। আর এখানে এরকমভাবে জমা হবে, এখানে এরকমভাবে জমা হবে। আর 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 এইখানটাতে এটা বলেছে সিউ তড়িৎদ্বার ব্যবহার করা হয়েছে, কপারেরই তড়িৎদ্বার ব্যবহার করা হয়েছে। তার মানে এই যে এই ডান্ডি যেটা আছে সেটাও কপারের, এখানে যে ডান্ডিটা আছে সেটাও কপারের। তার জন্য এবার কি হয় জানো, এই কপারটা ক্ষয়ে ধরো যে এত মোটা কপার ছিল, কপারটা ক্ষয়বে, ক্ষয়ে কপারটা, নর্মাল কপার ছিল, কপার থেকে সিউ থেকে অ্যানোডে কি হচ্ছে দেখো, অ্যানোডে SO4 2- যাবে না, অ্যানোডে SO4 2- না গিয়ে এই ডান্ডিটা ক্ষয়বে শুরু হচ্ছে, জানি না কত তোমরা বুঝতে পারছো, ক্ষয়ে কপার থেকে কপার 2+ কনভার্ট হবে, কপার 2+ কনভার্ট হবে। বা বুঝতে পারলে এটা কি হলো, বা এটাও তুমি উল্টো লিখতে পারো যে Cu- 2টো ইলেকট্রন থেকে ভাই সাহেব কি খারাপ দেখতে লাগছে, Cu- 2টো ইলেকট্রন থেকে Cu2+ কনভার্ট হচ্ছে। বুঝতে পারলে, এটা হচ্ছে কি অ্যানোডের ইকুয়েশন, এটা হচ্ছে গিয়ে অ্যানোডের ইকুয়েশন।
অ্যানোডের ইকুয়েশন, ঠিক আছে, অ্যানোড, বুঝতে পারলে? হ্যাঁ, এটাই কোশ্চেন জিজ্ঞাসা করেছে ক্যাথোড ও অ্যানোডে কোন কোন বিক্রিয়া দুটি হচ্ছে। দেখো ওর সাথে কোশ্চেনটা কি আছে, অ্যানোড মাড কি, অ্যানোড মাড কি, অ্যানোড মাড দেখো রাজবি দাদা তোমাকে একটা ফটো পাঠিয়েছে, সেটাকে একটু লাগিয়ে দাও। কি বলছে, তামার বিশুদ্ধকরণের সময় অ্যানোডকে ঘিরে লাগানো মসলিনের থলিতে যে পদার্থ অদক্ষিপ্ত হয় তাকে অ্যানোড মাড বা অ্যানোড কাদা বলে। এর থেকে সোনাটা কি কথা, সোনা, রূপা, প্ল্যাটিনামের মতো দামি ধাতু সংগ্রহ করা হয়, বুঝতে পারলে? অ্যানোড মাড কাকে বলে, দেখো যখন তামার যখন কি বলে বিশুদ্ধিকরণ করা হয়, অ্যালুমিনিয়ামের বিশুদ্ধকরণ পড়েছো, যেটার মধ্যে ইয়েতে কি বলার নাম, অ্যানোডে একটা অশুদ্ধ একটা ধাতু রাখা হয়, যেটার মধ্যে তামা থাকে, সোনা থাকে, ধরো কোনো একটা মিক্সচার এখানের মধ্যে লাগানো হলো, ঠিক আছে, আর এখানে কোনো একটা তামা লাগানো হলো, কোনো তামার একটা কিছু একটা লাগানো হলো, পুরো বিশুদ্ধ তামা এখানে রাখা হলো। এবার দেখতে পাবে এক্ষুনি আমরা যেটা করলাম সেটাই দেখতে পাবে, দেখবে এখানে কি হবে, যে তুমি দেখতে পাবে এইটা আস্তে আস্তে গলবে, এটা গলে এটা সরু হবে, মানে ওই কপার 2+ বেরোবে, আর এইটা আস্তে আস্তে মোটা হবে, এটা আস্তে আস্তে মোটা হবে, বুঝতে পারলে? এটা আস্তে আস্তে মোটা হবে আরো। এবার এটা যে গলছে, গলার সাথে সাথে দেখো যে কপারটা বেরোচ্ছে সেটা তো এখানে চলে যাচ্ছে, কিন্তু কপার সাথে আরো অনেক কিছু ধাতু থাকতে পারে, যেরকম সোনাটাকে বলতে পারছি না ভাই, হ্যাঁ, সোনা, রূপা, প্ল্যাটিনাম, ঠিক আছে, সেইগুলো এখানে একটা থলি রেখে দেওয়া হয়, ওই মুসলিন বা যাই খুশি বলতে পারো, সেটা এরকম ভাবে পরে সেটাকে বলা হয় অ্যানোড মাড, বুঝতে পারলে? দেখো এবার কি কোশ্চেন আছে, অ্যালুমিনিয়ামের নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহৃত হয়, ক্যাথোড ও অ্যানোডের বিক্রিয়াটি লেখো। দেখো অ্যালুমিনিয়ামের নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে গিয়ে এই যে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়, সেটা তো সবাই জানো। অ্যালুমিনিয়ার ফর্মুলা কি দাদা, Al2O3, অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়, এটা কি বলা হয়, অ্যালুমিনা, ঠিক আছে। এর সাথে ক্রায়োলাইট আর ফ্লুসপার ব্যবহার করা হয়। ক্রায়োলাইট কাকে বলে দাদা? ভাই স্যার স্পেলিং কি ঠিক লিখছি? ভাই আমি স্পেলিংই ভুলে যাই সবসময়। ক্রায়োলাইট কাকে বলে, কিরকম দেখতে হয় ক্রায়োলাইট? NaF, ঠিকঠাক লিখছি আমি হোপফুলি, AlF6, NaF, 3NaF, AlX, ক্রায়োলাইট আর ফ্লুসপার কি ভাই সব, ফ্লুওস্পার, স্পেলিং ভুল ভাই আবার, ফ্লুসপার ব্যবহার করা হয়। ফ্লুসপার কোনটাকে বলা হয়, CaF2, এটাকে বলা হয় ফ্লুসপার। এবার এদের পার্সেন্টেজটা কি হয় দেখো, অ্যালুমিনার কত পার্সেন্টেজ, এটা 20% থাকে, ঠিক আছে, ক্রায়োলাইট 60% থাকে, আর এটাও 20% থাকে। এবার কি করা হয় দেখো, বিশুদ্ধ অ্যালুমিনাকে গলিত ক্রায়োলাইট এবং ফ্লুসপারের মিশ্রণে দ্রবীভূত করে ব্যবহার করা হয়, বুঝতে পারলে? এটাকে পুরো বিশুদ্ধকে গলিত ক্রায়োলাইট আর ফ্লুসপারে মিশিয়ে ব্যবহার করা হয়। তোমাদের এই পার্সেন্টেজটাও কিন্তু মনে রাখা, পার্সেন্টেজটা যে অ্যালুমিনিয়াম কতটা ব্যবহার করা হয় 20%, ক্রায়োলাইট কতটা ব্যবহার করা হয় 60%, ফ্লুসপার কতটা ব্যবহার করা হয় 20%, এগুলোও কিন্তু মনে রাখা উচিত, ঠিক আছে। অ্যালুমিনিয়ামের নিষ্কাশনে ক্যাথোড আর অ্যানোডের বিক্রিয়াটি কী হয়, ক্যাথোডে কি হবে, ক্যাথোডে নিশ্চয়ই পজিটিভটা যাবে, যেটা Al3+ যাবে, Al3+ 3টি ইলেকট্রন নেবে, নিয়ে অ্যালুমিনিয়ামে কনভার্ট হবে। এটা তো সবাই জানে, অ্যালুমিনিয়ামের নিষ্কাশন হচ্ছে, তাহলে ক্যাথোডে সবসময় অ্যালুমিনিয়ামে তৈরি হবে, এটা বাচ্চারাও জানে, ঠিক আছে। আরেকটা কি হবে অ্যানোডে কি হবে দাদা, অ্যানোডে O2- যাবে, ঠিক আছে, O2- গিয়ে ইলেকট্রনগুলোকে বের করে দেবে, দুটো ইলেকট্রন বের করলো, ধরো যে 3টে O2- গেল, গিয়ে দুটো কটা ইলেকট্রন তাহলে বের করবে, 6টা ইলেকট্রন বের করলো, সেখান থেকে কি তৈরি হলো, 3O তৈরি হলো, 30 লেখা নেই, হ্যাঁ এটা 3O লেখা, ঠিক আছে, 3O তৈরি করলো। সেখানে এবার 3O আছে, ধর যে দুটো, একটা 3O আর একটা 3O যোগ হয়ে কি হয়ে যাবে, 3O2। এই পুরোটা কিন্তু লিখতে হবে,
এই পুরোটা কিন্তু লিখতে হবে। যদি এই কোশ্চেনটা যদি থাকে তাহলে এইটা ক্যাথোডের বিক্রিয়া লিখলে বিক্রিয়া, তারপর এটা লিখলে অ্যানোডের বিক্রিয়া লিখে এটা লিখতে হবে। বুঝতে পারলে? এবার কোশ্চেন কি আছে, রূপোর গয়নায় সোনার প্রলেপ দিতে কোন তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করা হয়? রূপোর গয়নায় সোনার প্রলেপ দিতে হবে, ঠিক আছে। রূপোর গয়নায় সোনার প্রলেপ, তো সোনার প্রলেপ দেওয়ার জন্য কি ব্যবহার করে এটা সবাই জানে, পটাশিয়াম অরোসায়ানাইড। পটাশিয়াম অরোসায়ানাইড, পটাশিয়াম অরোসায়ানাইড লিখে দেবো এটা, পটাশিয়াম অরোসায়ানাইড, সায়ানাইড। এইটা তো খুব ইম্পর্টেন্ট, সবাই জানো। আর যদি অন্যটাও যদি জিজ্ঞাসা করে যে কোনো একটা লোহার ওপর রূপোর প্রলেপ দিতে হবে, লোহার ওপর রূপোর প্রলেপ দিতে হলে কি ব্যবহার করা হয়? পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। এটা সবাই ভুলে যায়, পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, পটাশিয়াম। এই ফর্মুলাটা যদি তাও ভুলে যাও, এই কথাটা তো মনে রাখতেই পারো, পটাশিয়াম আর্জেন্টো, ভাই সাহেব স্পেলিং পটাশিয়াম কোথায়, আর্জেন, টিং টিং টিং, সরি ভাই আমার একটু স্পেলিং একটু গন্ডগোল হয়। আর জেন্টোসায়ানাইড, ঠিক আছে, পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই দুটো খুব ইম্পর্টেন্ট, অনেকবার এসছে, এইবারও তোমাদের আসতেই পারে। এই ছিল হচ্ছে কি আজকের কোশ্চেন, ঠিক আছে। দেখো এই কোশ্চেনগুলো আমি করালাম, এর সাথে আমি কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক্স বলে দিচ্ছি যেগুলো তোমাদের পড়া উচিত। যেরকম ডেফিনিশনগুলো, তড়িৎ লেপন কাকে বলে, রাজু দাদা তড়িৎ লেপন কাকে বলে সেই ডেফিনিশনটা একবার লাগিয়ে দাও, দেখতে পাচ্ছ তড়িৎ লেপন কাকে বলে, ডেফিনিশনটা খুব ভালো করে পড়বে। তারপর তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে, এগুলো একটু চেষ্টা করবে একটু মাথায় রাখার। আমি বলছি না একদম ঝরঝর করে মুখস্থ করে নাও, কিন্তু চেষ্টা করবে যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে, যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কম মাত্রায় বিয়োজিত হয় তাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলে, ঠিক আছে। এই কথাগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। আর কি মনে রাখতে হবে দাদা, ধরো যে এবার তোমাদের তড়িৎ বিশ্লেষ্য থেকে বলি, তড়িৎ বিশ্লেষণ থেকে বলি, যে তোমাদের দেখো তিনটে তড়িৎ বিশ্লেষণ আছে। একটা হচ্ছে গিয়ে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ, গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ, যেটা একদম ফার্স্টেই দেখালাম, Na+ আর Cl-, যেখানে একটায় সোডিয়াম তৈরি হবে আর একটায় ক্লোরাইড তৈরি হবে, Cl2 তৈরি হবে, ঠিক আছে। ক্যাথোড, এটা যাবে হচ্ছে গিয়ে, হ্যাঁ এটা যাবে হচ্ছে গিয়ে অ্যানোডে, এটা যাবে হচ্ছে ক্যাথোডে, এটা যাবে হচ্ছে গিয়ে অ্যানোডে, ঠিক আছে। তারপর Na+ থেকে একটা ইলেকট্রন যুক্ত করে Na হবে, আর দুটো ইলেকট্রন বের করে দিয়ে Cl2 হবে, ঠিক আছে। এটা একটা। আরেকটা কি ছিল, এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে NaCl কেই ব্যবহার করা হচ্ছে, এটা তো সবাই জানো। আর একটা কি ছিল এক্ষুনি বললাম, জলের তড়িৎ বিশ্লেষণে কি ছিল সেটা আমি আর লিখছি না, H2 এর তড়িৎ বিশ্লেষণ, সেখানে অম্লায়িত কোন একটা পদার্থ ব্যবহার করা হয়, ঠিক আছে। বা ধর যে অ্যাসিড ব্যবহার করা, H2SO4, কারণ যদি H2SO4 যদি না ব্যবহার করা হয় তাহলে এটা বিয়োজন হবে না, জলের বিয়োজন হবে না, বুঝতে পারলে? এটা একটু মনে রাখবে। তারপরে যেটা তো এখানে যে ক্যাথোড অ্যানোডের বিক্রিয়াটা দেখিয়ে দিলাম। আরেকটা কি ছিল, কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 এর, তড়িৎ বিশ্লেষণ, CuSO4 এর তড়িৎ বিশ্লেষণ। এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কি ব্যবহার করা হচ্ছে? CuSO4, এটা সবাই বুঝতে পেরেছে, ঠিক আছে। এটাকে মনে রাখবে, যেটি কিছুক্ষণ আগে দেখালাম, একটা গলবে আর একটা জায়গায় গিয়ে ভরবে, ঠিক আছে। আরেকটা কি, তোমাদের তড়িৎ লেপনে কি আছে? তড়িৎ লেপনে আছে হচ্ছে গিয়ে একটা হচ্ছে কপারের তড়িৎ লেপন, একটা কপারের তড়িৎ লেপন, কপার। দেখো কপারের তড়িৎ লেপনে, কপারের তড়িৎ বিশ্লেষণে, তো এবার দেখো এই কোশ্চেনগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, যে কপার যখন তড়িৎ লেপন দেয় তখন কি জিজ্ঞাসা করতে হয়? তিনটে জিনিস জিজ্ঞাসা করতে পারে তড়িৎ লেপন থেকে। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কি ব্যবহার করা হয়? কপারের তড়িৎ লেপন, কপারের তড়িৎ লেপনের সময় তড়িৎ বিশ্লেষ্য হিসেবে CuSO4 ব্যবহার করা হয়, ব্যবহার করা হয়। আর জিজ্ঞাসা করবে ক্যাথোডের বিক্রিয়া লেখো, ক্যাথোডের বিক্রিয়া কি হবে? ক্যাথোড মানে হচ্ছে গিয়ে, ক্যাথোড মানে কি? পজিটিভ, ক্যাথোড মানে ডান দিকে থাকে, ঠিক আছে। ক্যাথোড হচ্ছে ডান দিকে থাকে মানে নেগেটিভ, তাহলে কি হচ্ছে, Cu2+ থেকে দুটো ইলেকট্রন নেবে, নিয়ে Cu তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাথোডের বিক্রিয়া। অ্যানোডের বিক্রিয়া কি হবে? Cu থেকে দুটো ইলেকট্রন বেরোবে, Cu থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে Cu2+ তৈরি হবে, বুঝতে পারলে? আর এটা হচ্ছে গিয়ে কপার তড়িৎ লেপন। এবার তোমাদের যদি জিজ্ঞাসা করে, যদি আমি কোনো একটা জিনিসের উপর নিকেলের তড়িৎ লেপন করতে চাই, নিকেলের তড়িৎ লেপন, তাহলে কি করতে হবে? ধরো লোহা, কিছু যা খুশি হতে পারে, জিঙ্কের ওপর
নিকেলের তড়িৎ লেপন করবো। তাহলে কি ব্যবহার করবো? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে তাহলে NiSO4 ব্যবহার করি। তাহলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে NiSO4 ব্যবহার করি। আর ক্যাথোডের বিক্রিয়া কি হবে? ক্যাথোডের বিক্রিয়ায় এই যে এটাই হবে, মানে নিকেলটাই তৈরি হবে। Ni2+ থেকে তৈরি হবে হচ্ছে গিয়ে দুটো ইলেকট্রন নিয়ে Ni তৈরি হবে, নিকেল তৈরি হবে। আর অ্যানোডে সেম শুধু উল্টে যাবে। Ni থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে Ni2+ তৈরি হবে। বুঝতে পারলে? এটা হচ্ছে গিয়ে ক্যাথোড, এটা হচ্ছে গিয়ে অ্যানোড। বুঝতে পারলে? এই ছিল হচ্ছে কথা। আর তোমাদের কিসের তড়িৎ বিশ্লেষণ আছে, তড়িৎ লেপন আছে কিসের? আর সোনার আর রূপোর তড়িৎ লেপন। সোনার তড়িৎ লেপন এক্ষুনি বললাম, পটাশিয়াম অরোসায়ানাইড, ঠিক আছে, তড়িৎ বিশ্লেষ্য হিসেবে। আর রূপোর তড়িৎ লেপনে কি ছিল? পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। আর্জেন্টিনা থেকে মনে রাখবে, পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। স্পেলিংটা তোমরা দেখে নেবে, কারণ ভাই আমি তো স্পেলিংয়ে পুরো ভগবান। ঠিক আছে, এই ছিল হচ্ছে কি গল্প। তো ধন্যবাদ এতক্ষণ ধরে আমার বক শোনার জন্য। জানি না যে মনে হয় ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে, আজ একটু আমি বেশি টপিকটা একটু বেশি কভার করতে গেছি। আর প্লাস আমি কী করতে গেছি জানো তো, বলছি একটু বেশি এক্সপ্লেন করে দিই। হে সরি। ঠিক আছে, থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমার বক শোনার জন্য। কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে প্র্যাকটিস করবে। পরীক্ষা একদম চাপ নেবে না, এখন রিল্যাক্স করো। আর একটা ভিডিও যাবে শনিবার দিন, তাহলেই তোমাদের চ্যাপ্টার শেষ, সিলেবাস শেষ। তারপরে তোমাদের সাথে আবার কোনো দিন না কোনো দিন শর্টসে দেখা হবে। চলো, ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, জীবনে আগুন লাগাতে থাকো। টাটা বাই, সি ইউ অ্যান্ড গুড নাইট।